আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। শিক্ষকরাই সমাজের রোল মডেল, তাই শিক্ষকদের বিশেষ গুণাগুণ থাকা জরুরি। সুনাগরিক গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক সমাজ। শক্তিশালী দেশ ও সুস্থ সমাজ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা তাই তাৎপর্যপূর্ণ। গত 5 সেপ্টেম্বর কাছাড় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে শিলচরে আয়োজিত শিক্ষক দিবসে বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করেন। গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি তথা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, যার স্মৃতিতে আমরা আজকের দিবস পালন করছি, সেই মহান ব্যক্তিত্বকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। ওনার জীবন একটা বর্ণময় জীবন ছিল। ওনার লাইফ স্টেজ যদি আমরা পড়ি, গ্রামে জন্ম, অন্ধ্রপ্রদেশের একটা গ্রামীণ এলাকায় জন্ম নিয়েছেন। আর ছোটবেলা থেকে গণিতে খুব পারদর্শী ছিলেন, অঙ্ক খুব ভালোবাসতেন, ম্যাথমেটিক্স। কিন্তু অঙ্ক নিয়ে পড়ার মতো সামর্থ্য ছিল না, কারণ অঙ্কের বই কিনতে গেলে অনেক টাকা দরকার, সেই অর্থের সংকুলান হয়নি। তো কি করবেন, ওনার আত্মীয়া কিছুদিন আগে ফিলোসফিতে অনার্স নিয়ে পাশ করেছে, ফিলোসফি বিষয়ে পাশ করেছে। কিছু বইতেই ফিলোসফি পড়ে আছে ওনার ঘরে। তো উনি গিয়ে সেই ফিলোসফির বইগুলো আনলেন এবং এই যে ম্যাথমেটিক্স থেকে, ম্যাথমেটিক্স ওনার পরিচিতি যেটা ঘটেছিল, সবচাইতে যে সাবজেক্টটা ভালোবাসতেন, সেই সাবজেক্টটা পড়তে না পারার জন্য ফিলোসফি নিয়ে পড়িয়ে বিশ্ববিখ্যাত হয়ে গেল এবং পৃথিবীর মধ্যে একজন নাম করা ফিলোসফার সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই হলো উত্তরণের যে উপায়। উনি বলছেন যে শিক্ষক কারা হবে, তার একটা মোটামুটি একটা ছক উনি করে দিয়েছেন যে টিচার্স আর দ্য বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। শিক্ষক যারা হবে তাদের মনটা কিন্তু খুব ভালো থাকতে হবে। টিচার শুড বি বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি। এবং শিক্ষকরা সমাজের আয়না, শিক্ষকরা সমাজের দর্পণ। এবং টিচার্স যারা হবেন, শিক্ষক যারা হবেন, তাদের একটা চারিত্রিক গুণাবলী থাকতে হবে এবং মননশীল হতে হবে, অনেকগুলো গুণাবলী থাকতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বললেন, তিনি 27 বার নমিনেট হয়েছিলেন নোবেল পুরস্কারের জন্য, কিন্তু উনি নোবেল পুরস্কার পাননি। কিন্তু তারপরে আমরা দেখেছি যে ট্রান্সফরমেশনাল রিফর্মের জন্য আজকে শিক্ষার জগতে এই রিফর্মেশনের জন্য উনাকে উনার যে দিন, এই দিনটাকে মূলত শিক্ষক দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমরা জানি যে ওনার যারা ছাত্ররা আগ্রহ প্রকাশ করেছিলেন ওনার জন্মদিন পালন করার জন্য, তখন উনি বলেছিলেন যে তার ভিত্তিতে আজকে শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে আমি প্রথমেই আমাদের যারা গুরুরা রয়েছেন তাদের চরণে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। বিশেষ করে আমাকে যারা শিক্ষাদান করেছেন, সেটা ঘরের মা বাবা থেকে শুরু করে শিক্ষকদের চরণে আমার প্রণাম নিবেদন করছি। সাথে সাথে এখানে উপস্থিত সহ গোটা ভারতবর্ষের যারা শিক্ষক সমাজ, এই শিক্ষক সমাজকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ আপনারাই শিক্ষক, আপনারাই গুরু, আপনারাই গাইড। আপনারা যদি না থাকতেন তাহলে
আমরা জানি না ভারতবর্ষের অবস্থা কি হতো, এই সমাজের অবস্থা কি হতো। আপনারা যেভাবে প্রতিনিয়ত পরিশ্রম করে এক একজন ছাত্রছাত্রীকে মানুষ বানানোর জন্য প্রতিনিয়ত যেভাবে কাজ করেছেন, যার জন্যই আজকের দিনে আপনাদের মাধ্যমেই আমরা মূলত এই মঞ্চে যারা বসে আছেন তাদেরকে পেয়েছি, আমরা এই সমাজে ডক্টর পেয়েছি, আমরা এই সমাজে পলিটিশিয়ান পেয়েছি, ইঞ্জিনিয়ার পেয়েছি, সায়েন্টিস্ট পেয়েছি। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র শিক্ষকদের জন্য। তাই আমাদের উপাচার্য মহাশয় উনি বক্তব্য রাখছিলেন, তখন আমি এসেছি, গোটা বিষয় সম্বন্ধে উনি আলোকপাত করেছেন। আর আগামী দিনে শিক্ষকদের করণীয় কি রয়েছে তার যে এই ভাষণের মধ্যে সেটাও উল্লেখ হয়েছে। আমি আশা রাখছি যেভাবে মনমোহন স্কুলের নাম আজকে উপাচার্যের মাধ্যমে উচ্চারিত হয়েছে, আগামী দিনে শিলচরের বিভিন্ন স্কুলের নামও এই শিক্ষক দিবসে উচ্চারিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। হ্যাঁ, সেটা সত্যি মনমোহন স্কুলের, আমি অন্য স্কুলের কথা ছোট করে বলছি না, কিন্তু মনমোহন স্কুলের যে এই যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা রয়েছে সেটা আমি লক্ষ্য করি। কোভিড সিচুয়েশনে ওনাদের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে ওনারা কিন্তু দুটো স্কুল চত্বরে যে ওয়াল রয়েছে সেই ওয়ালে অঙ্কন করিয়েছেন, বিভিন্নভাবে গানের একটা প্র্যাকটিস করিয়েছেন। স্কুলে নেতাজি বিদ্যা মন্দির থেকে শুরু করে বিভিন্ন স্কুলে কাজ করে যাচ্ছেন, যার জন্য আপনাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, তার জন্য যেখানে পুরস্কার বিতরণের পালা আছে। আর আজকে অত্যন্ত গরম দিন, শুধু একটি কথাই বলবো, যেভাবে আপনাদের সম্মান মা বাবার পরেই শিক্ষকদের স্থান আছে, তাই এই কথা মাথায় রেখে আগামী দিনে যদি আমরা এই সমাজকে আমরা কিছু দিতে পারি তাহলে ভালো কিছু আমরা দান করতে সক্ষম হব, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ আপনাদের উপরে ভরসা করে এই সামাজিক ব্যবস্থা, আমাদের যারা ছাত্ররা রয়েছে তাদের মেরুদণ্ড সেটা নির্ভর করবে। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা বিশ্বাস রাখি যে আগামী দিনে আমরা ভারতবর্ষকে নিশ্চয়ই জগৎসেবার শ্রেষ্ঠ আসনে বসাতে সক্ষম হব। 5 সেপ্টেম্বর শুক্রবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে হাইলাকান্দি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত জেলা পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানে নির্বাচিত কৃতি শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক দিবস উদযাপন সমিতি আয়োজিত এদিন অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা অনিন্দিতা চক্রবর্তী। মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধ্বনিল রে ধ্বনিল রে হেরো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে হেরো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম
এদিনের আলোচনা সভায় অংশ নিয়ে উদযাপন সমিতির সম্পাদক তথা হাইলাকান্দি স্কুল সময়ের পরিদর্শক তাপস দত্ত বললেন, যে দেশের হিউম্যান রিসোর্স আছে আর যার ম্যাক্সিমাম পপুলেশন ইয়ং, তো সেই দিক থেকে লক্ষ্য করে আমার প্রত্যেকটা ইয়ং পপুলেশন যে সঠিক শিক্ষা পাওয়াটা খুবই দরকারি। তখনই আমাদের দেশ একটা ট্রুলি ডেভেলপ নেশন হতে পারবে। আর এই যে উপযুক্ত শিক্ষা পাওয়া, এটা শুধু অর্থনৈতিক দিক দিকেই না, এটা সামাজিক এবং রাজনৈতিক দিক থেকেও ইম্পর্টেন্ট। সঠিক যদি শিক্ষা পায় তাহলে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা, যেমন কুসংস্কার, তারপর দারিদ্রতা, তারপর ডিসক্রিমিনেশন, বাল্যবিবাহ, ইফটিজিং অফ গার্ল চাইল্ড, এগুলো দূর হবে, এগুলো থাকবে না, ওমেন এম্পাওয়ারমেন্ট হবে। রাজনৈতিক ক্ষেত্রে কী হবে ইম্পর্টেন্ট, যদি সুশিক্ষিত হিউম্যান রিসোর্স থাকে তাহলে ওরা সঠিক রিপ্রেজেন্টেটিভ বাছাই করবে, ওরা ডিসক্রিমিনেশন করে বাছাই করবে না, আর কারাপশনের এগেনস্টে সবসময় সজাগ থাকবে। তো এই দিকগুলো থেকে যে আমরা যে একটা ম্যান মেকিং ইন্ডাস্ট্রির পার্ট, এই জন্য নিশ্চয়ই আমাদের একটা গর্ব করা উচিত, নিজেকে করা উচিত, প্রাউড ফিল করা উচিত। নেক্সট ইজ, আমরা যে শিক্ষক, আমরা একটা আলাদা জাতি, ক্লাস অ্যাপার্ট। আমরা প্রত্যেক দিন স্ট্রাগল করি, এই জন্য স্ট্রাগল করি যাতে বাচ্চারা ঠিকমতো শিখতে পারে। আমাদের এটাও দেখা দরকার যে স্টুডেন্টরা সাইকোলজিক্যাল দিকটাও দেখার দরকার হয়, ওদের বুঝতে লাগে আমাদের। আবার এক সময় আমাদের ফিলোসফিক্যাল দিক থেকেও দেখতে হয় যে ওটা ওর লাইফে কি হতে লাগবে, ও ইন্ট্রোস্পেকশন করে ও কীরকম বাচ্চা একটা কীরকম, তো সেই হিসাবে ও ফিউচারে কি হলে ভালো হয়, ওই দিক থেকেও আমরা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলও চিন্তা করতে দরকার হয়। কত সময় আবার ফিজিক্যাল স্ট্রেংথ আর মেন্টাল স্ট্রেংথ, ওটার জন্য যেগুলো স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ওইগুলো দেখতে দরকার হয়, ওই দিক থেকেও গাইড দিতে দরকার হয় যে এভাবে করো, মানে গাইডিং স্পোর্টিভ স্পিরিটটা ওটা আনার জন্য আমাদেরকেও কোমর বেঁধে লাগতে হয়। আবার আমাদের আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন, আর্টিস্টিক সাইডটা, ওটা দেখার জন্য আমাদেরও নিজের আর্টিস্টিক সাইডে রুচি নিতে হয়। আর্টিস্টিক সাইড মানে বিভিন্ন দিক হতে পারে, মিউজিক, থিয়েটার, অ্যাক্টিং, ভিজুয়াল আর্ট, বিভিন্ন দিকে আমাদের রুচি নিয়ে ওটা স্টুডেন্টের মধ্যে ডেভেলপ করতে দরকার হতে পারে। তো দেখা যায় যে আমাদের দায়িত্ব শুধু একদিকে লিমিটেড না, আবার কোনো সময় রিপোর্টিং দিতে বলা হয় অফিস থেকে, তো রিপোর্টিংয়ের জন্য টেকনোসেভিও হতে হয়, লিখতেও ভালো পারতে লাগবে, লেখার কৌশলটাও জানতে লাগে, বলার কৌশলটাও জানতে লাগে, সুবক্তা হতে হবে, টেকনোসেভিও হতে হবে। তো বিভিন্ন দিকে আমাদের রেসপন্সিবিলিটি থাকে, সেই জন্য আমরা বলতে পারি যে একটা অলরাউন্ড পার্সোনালিটি, মানে অলরাউন্ডার হতে হয় শিক্ষক একজনকে। সারা দেশের সঙ্গে শ্রীভূমিতেও 5 সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় 64তম শিক্ষক দিবস পালিত হল নানা কার্যসূচির মধ্য দিয়ে। এই উপলক্ষে শ্রীভূমি জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সকাল 11টায় জেলা গ্রন্থাগার ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন শ্রীভূমি জেলার কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে জেলার মোট 45 জন কর্মরত ও অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সরস্বতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর সুধীর চক্রবর্তী বলেন, যেমন আজকের এই অনুষ্ঠানের বহিরঙ্গ ফর্মাল দিকটা হচ্ছে এই যেমন প্রদীপ প্রজ্বলন করা হলো, মাল্যদান করা হলো, পুষ্পাঞ্জলি আমরা অর্পণ করলাম, এগুলো হচ্ছে বহিরঙ্গ দিক। কিন্তু অনুষ্ঠানের যে ইমপ্লয়েড দিক, অন্তর্নিহিত যে দিকটা, সেটা হচ্ছে এই যে মহান শিক্ষক সর্বেপল্লী রাধাকৃষ্ণন নিয়ে আমরা আলোচনা করব। ওনার যে শিক্ষা সংক্রান্ত যে কথা থাকবে, যে বার্তাগুলো থাকবে, সমাজের সর্বস্তরে আমাদেরকে পৌঁছে দিতে হবে। ওটা হচ্ছে প্রেসক্রিপশন, যেটাকে আমরা বলি প্রেসক্রিপটিভ অ্যাসপেক্ট অফ এ প্রোগ্রাম। এখন কথাটা হচ্ছে, আমরা ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন নিয়ে আমরা অনেক কথা শুনেছি, ইতিমধ্যে শুনেছি আমরা। তিনি একজন বিশ্ববিশ্রুত জ্ঞান তাপস ছিলেন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ব দর্শনের প্রবক্তা ছিলেন, তিনি ছিলেন একজন মহান শিক্ষক, তিনি ছিলেন আমাদের রাষ্ট্রপতি। অনেক অনেক ওনার সম্পর্কে আমরা পরিচয় পাই, কিন্তু তার মধ্যে যে দুটো পরিচয় আমাদের কাছে, যে উনি হচ্ছেন একজন মহান শিক্ষক, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি। পাশাপাশি অনেক অনেক পরিচয় ওনার আছে, আমি পরবর্তী সময়ে আমি যাব, এবং যে অনুষ্ঠান সূচি আমি ইতিমধ্যে পেয়েছি সেটাকে সামনে রেখে আমার বক্তব্যের মধ্যে আমি কিছুটা বক্তব্যকে ছোট করার আমি চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে, আমরা যদি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, তারপরে যদি আমরা ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন পর্যন্ত আমরা আসি, বা পরবর্তী সময়ে যদি আমরা একদম আধুনিক কালের যিনি আমাদের বৈষ্ণব কুল শিরোমণি আচার্য মহানামব্রত ব্রহ্মচারীর কথা যদি আমরা বলি, তারা মূলত এই দর্শন প্রচারের পাশাপাশি তারা যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে সনাতন ভারতের যে মূল্যবোধের শিক্ষা, সেই শিক্ষাটাই তারা দিয়ে গেছেন। তাই আমি সর্বেপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কিছু বলার আগে আমি আমাদের যে সনাতনের আর্য ঋষি ছিলেন, আমাদের আর্য ঋষিরা কিন্তু শিক্ষাকে শুধুমাত্র জানা এবং শেখার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। এখানে একটা শিক্ষার মূল লক্ষ্য ছিল। শিক্ষার মূল লক্ষ্যটা কী ছিল? যে একজন সীমিত ব্যক্তিত্বের লোককে বিকাশিত ব্যক্তিত্বে রূপান্তরিত করা, বা একজন সাধারণ মানুষকে বৃহত্তর মানুষে রূপান্তরিত করা। মানে শিক্ষার উদ্দেশ্য ছিল একজন মানুষের পূর্ণাঙ্গ বিকাশ, বা শিক্ষার উদ্দেশ্য ছিল একটা পূর্ণ মানুষে একজনকে আমরা বিকশিত করি। তাহলে শিক্ষাটা কি হচ্ছে? এটা তো ছিল শিক্ষার লক্ষ্য, এবং এই কথাটাই যুগ যুগ ধরে আমাদের যে ভারতীয় মনীষীরা সে কথাটাই প্রকাশ করে গেছেন। তাহলে শিক্ষাটা কি হলো? ভারতীয় শিক্ষা তত্ত্বে বা জ্ঞান মীমাংসা মতে আমরা যেটা আমরা পাই সেটা হচ্ছে যে শিক্ষা বলা হচ্ছে যে মানবগণের অন্বেষণ, যা আমাদেরকে পূর্ণ বিকাশের পথে নিয়ে যায়, তাই হচ্ছে শিক্ষা। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন একটা সংস্কৃত শ্লোকের একটা লাইন জানতাম, মুখস্থ হয়েছিল, বোঝার সুযোগ হয় নাই, এবং এটা সবাই জানেন সেই শ্লোকটা, যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। পরবর্তী সময়ে যখন সুযোগ ঘটলো তখন সেই শ্লোকটা আমি পড়েছি, এবং পাশাপাশি শিক্ষা সম্বন্ধীয় আরেকটা শ্লোক আমার জানার সুযোগ হয়েছিল। আমি দুটো শ্লোক বলছি। প্রথম শ্লোকটা হচ্ছে বিদ্বতৈঞ্চ নৈপতৈঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে।
মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি এবং নৃপ মানে রাজার মধ্যে তুলনা হয় না। রাজা নিজের দেশে সমাদৃত হন, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র সমাদর লাভ করেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় শ্লোকটাতে বলা হলো যে অন্ন দানং পরং দানং বিদ্যা দানও মতো পরম অন্যেন ক্ষণিকা তৃপ্তি ইয়াবৎ জীবক চ বিদ্যায়া। মানে অন্ন দান হচ্ছে একটা পরম দান, মহান দান, কিন্তু বিদ্যাদান হচ্ছে অধিকতর মহান। কেন অধিকতর মহান? বলা হলো অন্যেন ক্ষণিকা তৃপ্তি, অন্য মানুষের আপেক্ষিক তৃপ্তি লাভ হয়। মানুষ যখন খিদে পায়, মানুষ যখন ক্ষুধার্ত, তখন অন্ন তার তুষ্টির কারণ হয়। কিন্তু জ্ঞানটা কি হয়, বিদ্যা কি হয়, মানুষের অনন্ত সুখের সন্ধান মানুষকে দেয়। তাই সেই বিদ্যার, আমাদের ভারতীয় শিক্ষা তত্ত্বে সেই বিদ্যারও কিন্তু একটা আমরা বলি শর্ত আছে। এমনিতে শুধু আমরা একজনকে বিদ্বান বলবো না, তার জন্য শর্ত দেওয়া আছে যে বিদ্যা দদাতি বিনয়ং বিনয় দাতি পাত্রতাম পাত্রতা ধনমাপ্নতি দানাত ধর্মসত্তা সুখম। যে বিদ্যার সঙ্গে বিনয় নেই তাকে আমরা বিদ্বান বলবো না। শ্রীভূমি জেলার জেলা কমিশনার प्रदीप कुमार द्विवेदी बोलें, शिक्षक का प्राइमरी काम क्या है, ये सवाल हमें अपने आप से पूछना पड़ेगा शिक्षक दिवस के दिन। क्या सिर्फ सिलेबस कंप्लीट करा देना क्लास में जाके वो हमारा काम है? वो भी हमारा काम है। इसमें अगर कोई ऐसा समझता है तो वो गलत नहीं है। सरकारी जो फॉर्मेलिटीज़ होती हैं उनको पूरा कर देना वो हमारा काम है। और क्यों कुछ शिक्षक, और ये हर प्रोफेशन में है, सिर्फ शिक्षक के प्रोफेशन में नहीं है, हर प्रोफेशन में, IAS ऑफिसर्स के, पॉलिटिशियंस के, हर प्रोफेशन में है कि क्यों कुछ लोग बाकी लोगों से ज़्यादा सम्मानित और पूजनीय होते हैं। हर प्रोफेशन में कुछ लोग होंगे जिनको आप लोग वो रिटायर हो जाएंगे, भले ही उसके बाद भी आप लोग याद रखेंगे कि नहीं एक टीचर थे हमारे। आपके ही जीवन में, आप लोग सब लोग पढ़े लिखे लोग हैं, आपके जीवन में कुछ टीचर होंगे जिनको आप बहुत याद रखते होंगे, और कुछ टीचर होंगे जिनको देख सोच के आपको लगता होगा कि ऐसा शिक्षक शायद भगवान किसी को ना दे। ऐसा सबके जीवन में होता है, क्योंकि हम सब बहुत सारे शिक्षकों से पढ़े हैं। आज के समाज में एक गुरु की परंपरा तो नहीं है, क्योंकि मल्टीपल सब्जेक्ट्स हैं। मेरे भी रहे हैं। कॉलेज में, स्कूल में ऐसे शिक्षक थे कि जिनकी क्लास में कभी बंक करने का मन नहीं करता था, ऐसा लगता था कि कहीं सर की क्लास ना छूट जाए। और कुछ ऐसे भी शिक्षक थे कि जिनकी क्लास से बहाना लगाते थे कि कैसे इनकी क्लास से निकल के कहीं, ऐसे ही तो नहीं होता है, पहले से तो कोई जान पहचान होती नहीं है। क्यों होता है ऐसा? तो जो मेरा अपना अल्प ज्ञान है, जो मैंने अपनी 30-35 साल की, मतलब 5 साल से अगर पढ़ना शुरू करते हैं, जो 30 साल की उम्र में जो समझा है, वो 1-2 चीज़ें शेयर करना चाहता हूँ। अच्छा शिक्षक कौन है? मेरी नज़र में, गलत भी हो सकता हूँ, अच्छा शिक्षक वो है जो अपने विद्यार्थी को सही सवाल करना सिखाता है। Who teaches their ward to ask the right question। और राइट क्वेश्चन, सही सवाल कब करेगा आपका शिक्षार्थी है, जो वार्ड है, वो सही सवाल करना कब सीखेगा? जब वो आपने जो पाठ पढ़ाया है उसके मर्म को समझ जाएगा, उसको रटने की जरूरत नहीं पड़ेगी। और यही आप जब क्लास में पाठ पढ़ा रहे हैं कोई, तो यही आपका पैमाना है नापने का। क्योंकि मैं भी एक शिक्षक रहा हूँ, मैंने भी पढ़ाया है क्लास में, तो फॉर्मली नहीं रहा हूँ, इनफॉर्मली। तो मैं अपनी क्लास को तब सफल मानता हूँ कि जब मैं सोच के आया हूँ कि मेरा विद्यार्थी मेरा पाठ खत्म होने के बाद ये सवाल पूछेगा, उसके मन में ऐसी जिज्ञासा आनी चाहिए। तो अगर वो जिज्ञासा आप अपने विद्यार्थी के मन में पैदा करने में सक्षम हो गए, तो आप सफल हो गए। उसके बाद विद्यार्थी उसका सवाल अपने आप ढूंढ लेगा। आप सवाल का उत्तर देने में सक्षम हो या ना हो, विद्यार्थी उस सवाल का जवाब अपने आप ढूंढ लेगा। आजकल तो तरह तरह की चीज़ें, इंटरनेट है, बहुत सारी चीज़ें हैं। तो हमारा मुख्य काम क्या है? हमारा मुख्य काम है विद्यार्थी के मन में जिज्ञासा को पैदा करना, जो मैं समझ पाया हूँ। और जिज्ञासा कब पैदा होती है?
जिज्ञासा तभी पैदा होती है जब आपके पाठ का मर्म विद्यार्थी समझ जाते हैं। जिस दिन आपका विद्यार्थी सकारात्मक तरीके से आपको चैलेंज करने लगे, आपके नॉलेज को चैलेंज करने लगेगा, उसी दिन आपका पाठ सफल है। अगर आपका विद्यार्थी क्लास में सवाल ऐसे नहीं पूछता है कि आप अनकंफर्टेबल हो रहे हैं, तो हमें फिर से अपने पढ़ाने के तरीके को, हमारा जो डिलीवरी है, जो कंटेंट हम डिलीवर कर रहे हैं, उसको फिर से एक बार क्वेश्चन करने की, फिर से एक बार रिवाइज करने की जरूरत है। চলতি মাসে শুরু হচ্ছে মিজোরামের রাজধানী আইজল থেকে স্বল্প দূরত্বের সাইরেং স্টেশন পর্যন্ত রেল চলাচল, অর্থাৎ রাজধানী শহর আইজলের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে উঠছে দেশের মূল ভূখণ্ডের। এ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীকে এই নতুন রেলপথ নিয়ে বিস্তারিত জানিয়ে বললেন, ये भैरवी साइराम का जो प्रोजेक्ट है, ये कुल 51.838 किलोमीटर का एक प्रोजेक्ट है जो कि आइजॉल, जो कि मिजोरम का कैपिटल है, उसको रेलवे की मुख्य मार्ग से जोड़ेगी। और ये प्रोजेक्ट जो कि सन 2014 में इसका शिलान्यास माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने किया था, और उसके बाद से लेके अभी 11 साल में ये पूरा प्रोजेक्ट अब कंप्लीट हो गया है। इस प्रोजेक्ट में कुल 5 रेलवे स्टेशन है, जो कि भैरवी साइराम के अलावा आपका हर्तोकी, कानपुई और मोलखांग स्टेशन है। और इसके अलावा इसमें 48 सुरंगे हैं, और साथ में 55 बड़े पुल और 87 छोटे पुल है। और ये पूरा का पूरा प्रोजेक्ट जो है एकदम पहाड़ों के बीच से बनाया हुआ प्रोजेक्ट है। और इसमें क्योंकि हम जानते हैं कि मिजोरम एक पहाड़ी एरिया है, और यहाँ पे जैसे लैंडस्लाइड का समस्या है, और साथ ही साथ अर्थक्वेक का भी ये जोन होता है, तो इन तमाम चीज़ों को नज़र में रख के ये पूरा काम किया गया है। और अभी ये प्रोजेक्ट पूरी तरह से तैयार है, और हम लोग अभी प्लान कर रहे हैं कि सितंबर महीने में ही इसका ट्रेन का जो परिचालन है वो शुरू हो जाएगा। और शुरू में इसमें बात अभी चल रही है, तो डेफिनेटली उसमें एक सिलचर के लिए भी जो रेगुलर पैसेंजर ट्रेन है उसकी भी बात चल रही है, लेकिन अभी फाइनल होना बाकी है कि कौन कौन से ट्रेन यहाँ से चालू होंगे। अभी उसका सारा चर्चा चल रहा है कि कौन कौन सा ट्रेन शुरू होने वाला है, तो इस पे हम बहुत जल्दी ही बता पाएंगे। लेकिन अभी फिलहाल चर्चा चल रही है कि अलग अलग जगहों के लिए जैसे सिलचर हो गया या गुवाहाटी हो गया या आगे का भी बात चल रहा है, लेकिन फाइनली क्या शुरुआत की जाएगी, वैसे आगे आने वाले दिनों में तो चलेगी ही, लेकिन अभी शुरुआत किससे होगी, कैसे होगी, वो अभी कुछ ही दिनों में वो क्लियर हो जाएगा। सर, ये साइरेंग स्टेशन से आइजल टाउन कितना दूर है? यहाँ से करीब 20 किलोमीटर का है, जो कि क्योंकि आइजॉल एक बहुत हाइट पे है, तो वो साइरांग जो है, अभी जैसे एयरपोर्ट जो आता है आइजॉल का, वो एयरपोर्ट के पास ही है ये साइरांग रेलवे स्टेशन। करीब 20 किलोमीटर है आइजॉल के मेन टाउन से। ये फिलहाल शुरुआत तो डीजल से ही होगी, लेकिन इलेक्ट्रिफिकेशन का काम भी बहुत तेजी से चल रहा है। ये दिसंबर तक कंप्लीट करने की कोशिश है। अभी कई सारे मास डायरेक्शन वगैरह का काम अभी चल रहा है, और दिसंबर तक कोशिश की जा रही है कि पूरा इलेक्ट्रीफाई हो जाए, और उसके बाद फिर आगे आने वाले दिनों में इलेक्ट्रिक ट्रेन और जो कि अलग अलग प्रकार के नए ट्रेनें हैं वो भी शुरू होने की उम्मीद है। ये अभी चर्चा तो चल रही है कि बहुत जल्दी ही इसको शुरू की जाएगी, लेकिन अब कब से एग्जैक्टली होगा वो मैं अभी इमीडिएट बता नहीं पाऊंगा। लेकिन हाँ, मतलब सिलचर से अगरतला की जो रूट है वो तो हो चुका है, बाकी लमडिंग बदरपुर वाले में कुछ पार्ट्स अभी बचे हुए हैं, लेकिन बहुत जल्दी ही इसका शुरुआत होगा। শ্রোতা বন্ধুরা, হরনা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।